গোপালগঞ্জের ট্র্যাজেডির পরে আওয়ামী লীগ রোববার হরতালের ডাক দিয়েছে। এই হরতাল কতটুকু সফল হবে না হবে সেটা নিয়ে তো প্রশ্ন রয়েছেই, প্রশ্ন থাকতেই পারে। কিন্তু সাবেক প্রধানমন্ত্রী আওয়ামী লীগের সভানেত্রী তিনি দলীয় নেতাকর্মীদের উদ্দেশ্যে নির্দেশ দিয়েছেন, যার যা কিছু আছে তা নিয়ে প্রস্তুত থাকতে গণপ্রতিরোধ গড়ে তোলার নির্দেশ দিয়েছেন তিনি একটি অডিও বার্তাতে। টাইমস অফ ইন্ডিয়া এটি বলছে, এবং টাইমস অফ ইন্ডিয়া আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের একটি ইন্টারভিউ করেছে। সেখানে ওবায়দুল কাদের যা বলছেন তা হচ্ছে, জনগণের গণপ্রতিরোধ গড়ে তোলা হবে এবং আমাদের নেত্রী যমুনা অভিমুখে অর্থাৎ প্রধান উপদেষ্টার বাসভবনের অভিমুখে দীর্ঘ পদযাত্রার ডাক দিয়েছেন। প্রতিটি জেলা থেকে জনগণ এবং আওয়ামী লীগ কর্মীরা রাস্তায় নেমে ঢাকার দিকে হেঁটে যাবেন। শেখ হাসিনা জনগণকে গণপ্রতিরোধ কর্মসূচিতে অংশ নেওয়ার জন্য প্রস্তুত থাকতে নির্দেশ দিয়েছেন। রোববারের হরতালের কথা আমরা জানি, ঘোষণা দিয়েছে আওয়ামী লীগের ফেসবুকে দেওয়া আছে বা বিভিন্ন গণমাধ্যম নিউজ করেছে। কিন্তু কথা হচ্ছে যে এই যে গণপ্রতিরোধ গড়ে তোলা, যার যা কিছু আছে তাই নিয়ে পদযাত্রায় অংশ নেওয়া, এটি কবে? এবং এই যে হেঁটে চলে আসার জন্য বলছে পদযাত্রার উদ্দেশ্যে, এটিকে এই মুহূর্তে এতটাই সহজ নাকি আওয়ামী লীগের অস্তিত্ব রক্ষার জন্য তারা সত্যি সত্যি দেয়ালে পিঠ ঠেকে যাওয়ার কারণে যে কোনো কিছু করতে তারা এর মধ্যে প্রস্তুতি নিয়েছে? আমরা জানি না। এতটাই সহজ যতটা তা বলছে, যতটা সহজ করে, আর যদি তাই হয় তাহলে আসলে কি হতে যাচ্ছে? অনেকে বলছেন যে গোপালগঞ্জের ঘটনার পর আওয়ামী লীগ খুব শিগগিরই চারদিকে নেমে পড়বে। এটি রাজনীতিবিদদের অনেকে বলছেন। তারা এও বলছেন যে গোপালগঞ্জ যাওয়াটা এনসিপির জন্য এই মুহূর্তে ভুল ছিল। যে ঘটনাটি ঘটেছে, যে 5 জন মানুষ নিহত হয়েছেন, আমরা অফিসিয়ালি জানি 4 জন, আওয়ামী লীগের দাবি 7 জন, আর পরবর্তীতে 1 জন মারা গেছেন চিকিৎসাধীন অবস্থায়, আহত গুলিবিদ্ধ অবস্থায় যিনি চিকিৎসাধীন ছিলেন ঢাকা মেডিকেল কলেজ হসপিটালে, তার মৃত্যু হয়েছে। অর্থাৎ টোটালি 5 জন, যেটুকু আমরা খুব নিশ্চয়তার সঙ্গে বলতে পারি 5 জন নিহত হয়েছেন। এবং এই যে ঘটনাটি ঘটল গোপালগঞ্জে, তার জন্য সরকারের দায়িত্বহীন আচরণকেই রাজনীতিবিদদের অনেকেই দায়ী করছেন। এতে করে আওয়ামী লীগ লাভবান হয়েছে এ কথাও বলা হচ্ছে। এদিকে নাহিদ ইসলাম, এনসিপির আহ্বায়ক, তিনি বলছেন সামনে আরেকটি লড়াই, তার জন্য তারা প্রস্তুতি নিচ্ছে। নাহিদ ইসলাম বলছেন যে আমরা আবারও গোপালগঞ্জ মার্চ করব, এবার কিন্তু আমরা ফিরে আসবো না, গোপালগঞ্জের সাধারণ মানুষকে চিরতরে মুজিববাদ থেকে মুক্ত করে ছাড়ব। মুজিববাদ, জিয়াবাদ এগুলো কখনো ছিল কিনা আমরা জানি না। যার যার দলীয় নেতা কর্মী তারা তাদের নেতার প্রতি আনুগত্যশীল, তাদের নেতার বয়ান, তাদের নেতাদের আদর্শ তারা বুকে ধারণ করুক আর না করুক, অন্তত স্লোগানটা দেয়। এখন এখানে মুজিববাদ, জিয়াবাদ কোত্থেকে আসলে হঠাৎ করে তারা যেই শব্দগুলো উচ্চারণ করছে গত ডিসেম্বর থেকে বা তার আগে থেকে, আমরা জানি না। নাহিদ ইসলামের বক্তব্য তো এই মুহূর্তে এটি। গত কয়েকদিন আগে একটি বেসরকারি টেলিভিশন চ্যানেলকে সরকারের অন্যতম উপদেষ্টা, ছাত্র প্রতিনিধি হিসেবে যিনি আছেন আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া, তিনি কি বলেছিলেন যে 5 আগস্ট যদি আওয়ামী সরকারের পতন না ঘটত তাহলে তাদের সশস্ত্র বিপ্লবের পরিকল্পনা ছিল। অর্থাৎ হয়তো সেই সময়ের জন্য তারা খুব শীঘ্রই সশস্ত্র বিপ্লবে নেমে পড়ত। এখন সশস্ত্র বিপ্লবের জন্য নিশ্চয়ই অসংখ্য অস্ত্রের যোগান থাকার কথা, তাদের কাছে কি সেটি ছিল বা আছে আমরা জানি না। তবে অস্ত্র ছাড়া তো আর সশস্ত্র বিপ্লবের কথা কল্পনায় আনা যায় না, তাই না? তার মানে কি সত্যি সত্যি একটা যুদ্ধের দিকে এগোচ্ছি আমরা, ভয়ঙ্কর একটি গৃহযুদ্ধ? অনেকে তো এও বলছেন নির্বাচন না দেওয়ার জন্য, নির্বাচনকে প্রলম্বিত করতে সরকারের জন্য একটা অস্থির সময়ের খুব প্রয়োজন। এই মুহূর্তে এমনিতেই অস্থির সময় রয়েছে, এটিকে আরো আরো তুমুল অস্থিরতার দিকে নিয়ে যাওয়া সরকারের জন্য খুব জরুরি, এমনটাই অনেকে বলছেন।
খোদ আমাদের প্রধান উপদেষ্টা তো কথায় কথায় উচ্চারণ করছেন দেশের যুদ্ধাবস্থার কথা, যুদ্ধাবস্থার মধ্যে রয়েছে, অথবা যুদ্ধ অবস্থা তৈরি হচ্ছে, অথবা যুদ্ধ বেড়ে যাবে। আমরা এইসব জায়গা থেকে কি ইঙ্গিত পাচ্ছি? এবং মৃত্যুর কথা যেটি বললাম, যে গোপালগঞ্জ যে ঘটনা, সেখানে তো অনেকে অনেক ধরনের কানাকানি ফিসফিসানি এগুলো করছেন যে কতজনের মৃত্যু ঘটেছে বা কতজন নিহত হয়েছেন। এর আগেই বললাম যে আওয়ামী লীগের পক্ষ থেকে 7 জন দাবি করা হচ্ছে নিহত হয়েছেন, অসংখ্য মানুষ গ্রেপ্তার করা হয়েছে, এখনো চলছে। এবং কারফিউ শনিবার সকাল 6টা পর্যন্ত আবারও বহাল রাখার কথা বলা হয়েছে সরকারের পক্ষ থেকে। কি চলছে গোপালগঞ্জে? কতটুকু খবর আমরা গণমাধ্যমে পাচ্ছি? অনেক প্রশ্ন। গণহত্যার অভিযোগ নিয়ে যারা আওয়ামী লীগের নেতাকর্মীরা বিদেশে পালিয়ে আছেন, আমি প্রথমেই যে কথাটি বলছিলাম যে রোববার যে হরতালের ডাক দেওয়া হয়েছে সেটা আসলে কতটুকু সফল হবে। এর আগে গত 18ই ফেব্রুয়ারি আওয়ামী লীগের পক্ষ থেকে হরতালের ডাক দেওয়া হয়েছিল ফেসবুকে ঘোষণার মাধ্যমে, আওয়ামী লীগের যে অফিসিয়াল ফেসবুক পেজ রয়েছে সেটির মাধ্যমে। কিন্তু আমরা দেখলাম যে ফেসবুকে যে আহ্বান, সেটিতে আওয়ামী লীগের কোনো নেতাকর্মী তেমন একটা দেখা যায়, তেমন একটা বললেই বলা যেতেই পারে যে সেই হরতাল নিঃসন্দেহে কোনোভাবে সফল হয়নি, হওয়ার কথাও নয়। রাষ্ট্রযন্ত্র তাদের বিরুদ্ধে বা তাদের রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে। কজন নেতাকর্মী রাজপথে নামবেন এই অবস্থায়? তবে শেখ হাসিনা যে নির্দেশটি দিয়েছেন সেটি একেবারে হালকাভাবে আমাদের নিশ্চয় নেওয়ার কোনো সুযোগ নেই। যার যা কিছু আছে তা নিয়ে প্রস্তুত থাকতে বলেছেন। আওয়ামী লীগ কি করবে সেটা নিশ্চয়ই তাদের রাজনৈতিক সিদ্ধান্তের বিষয়। সরকারের পক্ষ থেকে যা কিছু করা হচ্ছে শুধু আওয়ামী লীগের বিরুদ্ধে নয়, দেশের মধ্যে একটা নির্বাচন যে খুবই প্রয়োজন, একটা নির্বাচনের মাধ্যমে একটা গণতান্ত্রিক সরকার যে দেশের মধ্যে এবং দেশের বাইরে আন্তর্জাতিক নানান ষড়যন্ত্র চলছে সেগুলো মোকাবেলা করার জন্য একটা নির্বাচিত সরকারের বিকল্প নেই। কিন্তু অনেকের মতে এই সরকার বোবা, কালা, কানা হয়ে আছে, কারো কথা শুনছে না, কোনো কিছু দেখার চেষ্টা করছে না, কোনো কিছু স্পষ্ট করে বলছেও না। অর্থাৎ চারিদিক থেকে একটা মারাত্মক কিছু ঘটে যাওয়ার অশনি সংকেত। আওয়ামী লীগ কতটুকু সফল হবে কি না হবে সেটা আমরা জানি না, তবে এটুকু বলতে পারি সবকিছু মিলিয়ে সব দিকের প্রস্তুতি হিসেবে অবশ্যই সাধারণ মানুষ আতঙ্কিত। নানান ধরনের আশঙ্কা তাদের মনের মধ্যে এখন ঢুকে গেছে। দর্শক, গোপালগঞ্জে যে ঘটনাটা ঘটলো সেই ঘটনার দায় কার, এই প্রশ্ন উঠেছে এবং এই প্রশ্নের সমাধান খোঁজার চেষ্টা করেছে বিবিসি বাংলা। এই ঘটনার দায় কি আওয়ামী লীগের? এই ঘটনার দায় কি এনসিপির? নাকি এই ঘটনার দায় আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কিংবা সরকারের? কোন পক্ষকে দায় নিতে হবে এই ঘটনার জন্য? বিবিসির অনুসন্ধানে যেটা উঠে এসেছে সেটা যদি বিশ্লেষণ করি তাহলে এই ঘটনার ম্যাক্সিমাম দায়টা তারা দেখছে এনসিপি এবং তাদের উস্কানি। তাদের উস্কানির জন্যই গোপালগঞ্জের এই ঘটনাটা ঘটেছে এমনটাই মূলত তারা বলতে চাচ্ছে। কিন্তু সেখানে আওয়ামী লীগের দায় নেই কিংবা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এর দায় এড়াতে পারে তেমনটাও তারা বলেনি। বলেছে দুটোই ঘটেছে, কিন্তু মূল দায়টা এনসিপিকেই নিতে হবে, কারণ তাদের উস্কানির পরিপ্রেক্ষিতেই গোপালগঞ্জে এই ঘটনাটা ঘটেছে, যেটা অন্য কোথাও ঘটেনি। সেই আলোচনাটা করবে এই ভিডিওতে। কি বলতে চাইছে বিবিসি বাংলা? থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে। দর্শক, পলিটিক্স টিভি নিয়মিত ভিডিওগুলো স্পন্সর করছে প্রজাপতি.টিভি, নতুন ওটিটি প্ল্যাটফর্ম। আপনারা চাইলে ইউটিউবে, ফেসবুকে, ইনস্টাগ্রামে, টিকটকে দেখে নিতে পারেন। ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে, সেখান থেকেও আপনারা দেখে নিতে পারেন প্রজাপতির কার্যক্রম। চলে যাচ্ছি মূল ভিডিওতে। বলছিলাম গোপালগঞ্জের ঘটনায় দায় কার।
বিবিসি বাংলা যে শিরোনামটা করেছে সেই শিরোনামটা আপনারা দেখে নিতে পারেন। সেখানে তারা বলছে গোপালগঞ্জে সহিংস পরিস্থিতি সৃষ্টি হওয়ার পেছনে এনসিপির দায় কতটা, এই প্রশ্নটা রেখেই তারা প্রতিবেদনটা শুরু করেছে। সেখানেই তারা বলছে যে জুলাই আন্দোলনে ছাত্র নেতৃত্বের নতুন এই দলটি দেশের বিভিন্ন জেলায় তাদের পদযাত্রা কর্মসূচি চলাকালে ভিন্ন নামে গোপালগঞ্জে মুখে কর্মসূচি কেন নিয়েছিল, আর সেই কর্মসূচি উস্কানিমূলক পরিবেশ তৈরি করেছিল কিনা, এসব প্রশ্নে চলছে নানা আলোচনা। অর্থাৎ সব জায়গায় পদযাত্রা হলো, জুলাই পদযাত্রা, কিন্তু গোপালগঞ্জে এসেই তারা মার্চ টু গোপালগঞ্জ ঘোষণা করলো। অর্থাৎ তারা এখানে এসে স্পিডটা বহুগুণ বাড়িয়ে দিল, এক ধরনের উস্কানি তৈরি করলো যে অন্য সব জায়গার থেকে গোপালগঞ্জ আমাদের কাছে আলাদা জায়গা। এই যে আলাদা প্ল্যাটফর্ম তৈরি করলো, অবস্থান মানে তাদের কর্মসূচির যে আলাদা অবস্থান তৈরি করলো, সেখান থেকেই মূলত উস্কানিটা শুরু এবং সেখান থেকে উত্তেজনার শুরুটা হয়েছে। তারা বলছে কর্মসূচির নাম নিয়েই প্রশ্ন। এনসিপি গত 1 জুলাই থেকে দেশ জুড়ে জুলাই পদযাত্রার ধারাবাহিক কর্মসূচি পালন করছে, জেলায় যাচ্ছে। কেবল গোপালগঞ্জের ক্ষেত্রে দলটির কর্মসূচির ভিন্ন নাম দিয়ে তা ফেসবুকে ঘোষণা করা হলো। মার্চ টু গোপালগঞ্জ নামে ওই কর্মসূচি নিয়ে ফেসবুকে ঘোষণা দেওয়ার পর বুধবার এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সমন্বয়ক সার্জিস আলম দুটো পোস্ট দেন। প্রথমে তিনি লেখেন, বিপ্লবের সহযোদ্ধারা ধূমকেতুর মতো ছুটে আসুন। তারপর সবশেষ পোস্টের কথা ছিল তার, আমরা সেই বাংলাদেশ গড়তে চাই যে বাংলাদেশে গোপালগঞ্জের মানুষের অধিকার নিশ্চিত হবে, জেলার নাম দিয়ে আর বৈষম্য হবে না, গোপালগঞ্জ কোনো ব্যক্তি বা দলের সম্পত্তি নয়, গোপালগঞ্জ বাংলাদেশের। এভাবে তিনি ফেসবুকে পোস্ট দেন। অনেকেই মনে করছেন এনসিপি যেভাবে গোপালগঞ্জ মুখে তাদের কর্মসূচি ঘোষণা দিয়েছে তা আওয়ামী লীগের নেতাকর্মীদের উস্কানি দিয়েছে, উস্কে দিয়েছে। এর সঙ্গে সেখানকার মানুষের আবেগও কাজ করেছে। অর্থাৎ সাধারণ মানুষের, গোপালগঞ্জের মানুষের তো গোপালগঞ্জ নিয়ে একটা অনুভূতি থাকবে, সেই অনুভূতিতে আঘাত এসেছে। তারা মনে করেছে গোপালগঞ্জ তাদের না, গোপালগঞ্জ সার্জিসের, গোপালগঞ্জ সবার, এই ধরনের ব্যাপারে তারা উস্কানি বোধ করেছে। আর এমন প্রেক্ষাপটে এনসিপির কর্মসূচি নিয়ে উস্কানি দেওয়ার অভিযোগ উঠেছে। তবে এনসিপি নেতারা এটা মানতে রাজি নন, তারা ব্যাপারটা অস্বীকার করেছেন। যুগ্ম আহ্বায়ক আরিফুল ইসলাম আবিদ বিবিসিকে বলেছেন, তারা কোনো বিশেষ উদ্দেশ্য নিয়ে গোপালগঞ্জের ক্ষেত্রে সামাজিক মাধ্যমে বক্তব্য দেননি। এটা শুধু প্রোগ্রামটাকে আলাদাভাবে গুরুত্ব দেওয়ার জন্য করেছি। আমরা আলাদা শব্দ ব্যবহার করলে তা উস্কানি হতে পারে না। আমরা শান্তিপূর্ণ সমাবেশ করেছি, ওখানে উস্কানি ছিল না, উস্কানি ছিল না, এটা তারা দাবি করছে। এই বিষয়ে সার্জিস আলম বলেছেন, এটা মেটাফোর হিসেবে ব্যবহার করা হয়েছে, স্পেশাল কিছু নয়। আমরা যুদ্ধের আহ্বান নিয়ে সেখানে যাইনি, এটা আমাদের পূর্ব ঘোষিত শান্তিপূর্ণ কর্মসূচি। এটা এমন না যে বিশেষ কোনো আয়োজন নিয়ে আসছি। যদি বিশেষ কোনো আয়োজন না থাকে, যদি সবগুলোর মতোই এটা হয়, তাহলে সেখানেও ওই জুলাই পদযাত্রা নামটাই থাকার কথা ছিল। সব জায়গায় আপনারা করছেন জুলাই পদযাত্রা, গোপালগঞ্জে এসে সেটার নাম চেঞ্জ করে ফেললেন মার্চ টু গোপালগঞ্জ। সেটা নিয়ে নানা রকমের লেখালেখি এবং নানা ধরনের, যদি এখন স্ক্রিনশট দেখাতে হয়, এনসিপি নেতা, এনসিপি সংশ্লিষ্টদের যদি স্ক্রিনশট দেখাতে হয়, তাহলে শত শত এরকম স্ক্রিনশট দেখানো যাবে, যে স্ক্রিনশটগুলো ফেসবুকের পোস্টগুলো বলে যে গোপালগঞ্জকে কেন্দ্র করে নানাভাবে গোপালগঞ্জবাসীকে তারা উস্কানি দিয়েছে, উত্তেজিত করার চেষ্টা করেছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক এবং রাজনৈতিক বিশ্লেষক সেই ব্যাপারটাই তিনি বলেছেন। জোবাইদা নাসরিন তিনি বলেছেন, রাজনীতিতে পদযাত্রার যে অনুবাদ, হেঁটে মানুষের সাথে জনসংযোগ করা, হেঁটে হেঁটে জনসংযোগ করা। তবে পদযাত্রা যখন মার্চ হয়ে যায়, এর একটা গতি থাকে, অর্থাৎ তারা গতিটা বাড়িয়ে দিয়েছে। উদ্দেশ্য গতি বাড়িয়ে দেয়া, ভিন্ন কিছু করা। পদযাত্রার বদলে মার্চ শব্দটি এখানে পাল্টে গেল। এখানে ভাষাগত পার্থক্যই কেবল নয়, এর মাঝে রাজনৈতিক উদ্দেশ্য প্রস্তুতির পার্থক্য আছে, এর মাঝে কোনো পরিকল্পনা আছে। এটা হঠাৎ কেন পাল্টে গেল, এটা মেটাফরিক্যালি দেখার জায়গা নেই। মেটাফরিক মানে হচ্ছে এই শব্দ দিয়ে আমি কিছু একটা বোঝাচ্ছি, এটার একটা ইন্টারনাল পলিটিক্স আছে বলে মনে করেন জোবাইদা নাসরিন। এই মার্চ শব্দটাই গোটা পরিস্থিতিকে আরও বেশি উস্কে দিয়েছে বলে মনে করেন এই শিক্ষক।
বাস্তবতা মানে ওখানে কি হবে এই বাস্তবতাকে এনসিপি জানতো, সেই ব্যাপারে বিবিসি বলছে যে গোপালগঞ্জই বাংলাদেশের একমাত্র জেলা যেখানে 2024 সালের 5 আগস্টের পর সাধারণ মানুষ, বিশেষ করে আওয়ামী লীগ ও তার সহযোগী সংগঠনের নেতাকর্মীরা কয়েকদিন ধরে প্রতিবাদ করেছিলেন। বুধবার গোপালগঞ্জে এনসিপির কর্মসূচির আগে থেকে সামাজিক যোগাযোগ মাধ্যমে নানা আলোচনা চলছিল, যেমন 16 জুলাই গোপালগঞ্জ দখল করবে এনসিপি, কিংবা সরকার পতনের পর যেমন দেশের বিভিন্ন জায়গায় হামলা ভাঙচুর চালানো হয়েছিল ঠিক একইভাবে শেখ মুজিবুর রহমানের সমাধিও ভেঙে ফেলা হবে। তবে এনসিপির কেন্দ্রীয় নেতারা বিবিসিকে বলেছেন তাদের এমন কোনো উদ্দেশ্য ছিল না। কিন্তু আমরা দেখেছি যে তাদের যারা গুরু বিদেশে বসে থেকে তাদের যারা প্রেসক্রিপশন দেন ইউটিউবে এবং ফেসবুকে, তারা কিন্তু গোপালগঞ্জ নিয়ে যাচ্ছে তাই জঘন্য উস্কানি দিয়েছে, বিভিন্নভাবে উস্কানি দেওয়া হয়েছে। বঙ্গবন্ধুর সমাধি গুড়িয়ে দিতে হবে, এই ব্যাপারগুলো বারবার এসেছে, এই ব্যাপারগুলোই উস্কানিতে কাজ দিয়েছে এবং উস্কানি হিসেবেই নিয়েছে গোপালগঞ্জবাসী, তেমনটাই বিবিসি মূলত তাদের পর্যবেক্ষণে বলছে। গণতান্ত্রিক প্রক্রিয়ায় যে কোনো দল বাংলাদেশের যে কোনো জেলায় সমাবেশ করতে পারে, এমনটা এনসিপির ভাষ্য। খুবই ভালো, সমাবেশ করতে পারে, সমাবেশ করতে তো বাধা নেই, কিন্তু আপনি যখন গোপালগঞ্জে দাঁড়িয়ে, গোপালগঞ্জের মাটিতে দাঁড়িয়ে যখন বলবেন যে গোপালগঞ্জে দাঁড়িয়ে এই যে ঘোষণা দিচ্ছি মুজিববাদের কবর রচনা করেই ছাড়ব, তখন তো গোপালগঞ্জবাসীর জন্য এটা মানে চরম উস্কানির একটা ব্যাপার থাকবে। বারবার মুজিববাদের কবর রচনা করা এই ব্যাপারটা তাদেরকে উস্কে দেবেই, এটাই স্বাভাবিক। হাসনাত আবদুল্লাহ যেভাবে গোপালগঞ্জে দাঁড়িয়ে মুজিববাদের কবর রচনা করেছেন, সেটাকে নিয়েও আবার বিতর্ক করা যায় যে হাসনাত আবদুল্লাহ 2020 সালের 19 মার্চ ইত্তেফাকে বঙ্গবন্ধুকে নিয়ে একটি লেখা লিখেছিলেন, যেখানে বঙ্গবন্ধু সম্পর্কে এত ভালো ভালো কথা বলেছিলেন। বঙ্গবন্ধুর 7ই মার্চের যে আহ্বান, যে মানে যে ভাষণ, সেই ভাষণ পৃথিবীর সবাইকে আদর্শ হিসেবে নেওয়া উচিত, এমন কথা তিনি বলেছিলেন। খালেদ মহিউদ্দিনের টক শোতে তাকে প্রশ্ন করা হয়েছিল যে আপনি যে 2020-এ ইত্তেফাকে যেটা লিখেছিলেন সেই আদর্শ কি এখনও ধারণ করেন? তিনি তখন বলেছিলেন যে হ্যাঁ, বঙ্গবন্ধুর সেই আদর্শ এখনও ধারণ করি, এই কারণে আমি আমার ফেসবুক থেকে সেই পোস্ট ডিলিট করিনি কিংবা অনলিমিও করিনি। কিন্তু বাস্তবতা কি দাঁড়ালো যে তিনি মুখে বলছেন, সাক্ষাৎকারে তিনি মুখে বলছেন বঙ্গবন্ধুর সেই আদর্শ এখনও ধারণ করেন, কিন্তু গোপালগঞ্জে দাঁড়িয়ে তিনি জঘন্য ভাষায় বলছেন যে মুজিববাদের কবর রচনা করতে এসেছি, আমরা মুজিববাদের কবর রচনা করব। এই যে দ্বিচারিতা, মানে রাজনীতি শুরু করতে না করতেই মানে নোংরা রাজনীতির যে অনুশীলন, সেটাই আমার মনে হয় যে বাংলাদেশের রাজনীতি যে ধ্বংসাত্মক প্রক্রিয়ায় চলে গেছে, বাংলাদেশের রাজনীতি যে নষ্ট হয়ে গেছে, সেখান থেকে যে এই তরুণরাও বের হতে পারেনি, যতই মুখে ভালো রাজনীতির কথা বলুক, পরিশুদ্ধ রাজনীতির কথা বলুক, তারা যে আদতে সেটা পারেনি, সেটা বারবার প্রমাণিত হচ্ছে। তারা যেখানে বলছে গোপালগঞ্জের হতাহতের দায় কার, এই প্রসঙ্গে বিবিসি বলছে যে গোপালগঞ্জে হতাহতের ঘটনা এবং পরিস্থিতি তৈরি হলো, তার দায় নিতে রাজি নয় এনসিপি, তার দায় তারা সরকারের উপরে চাপিয়েছে। এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন তারা কোনো বিচার বহির্ভূত হত্যাকাণ্ডকে সমর্থন করে না। নিহত 4 জনের কথা শুনেছেন উল্লেখ করে তিনি লিখেছেন, প্রশাসন এবং গোয়েন্দা সংস্থা যদি সঠিক সময়ে সঠিক পদক্ষেপ নিত তাহলে এই পরিস্থিতি তৈরি হতো না। এর দায়ভার সরকার এবং প্রশাসনকে নিতে হবে, এমনটা নাহিদের ভাষ্য। অর্থাৎ এনসিপির ভাষ্য হচ্ছে এই যে হতাহতের ঘটনা ঘটেছে সেটা অস্বীকার করেননি, এর দায় তারা নেবে না, এনসিপি নেবে না, এর দায় সরকারকে নিতে হবে। এখন সরকারের আইন শৃঙ্খলা বাহিনী কি এর দায় নেবে? সেটা একটা বড় প্রশ্ন। তবে পরিস্থিতির জন্য এনসিপি দায় এড়াতে পারে কিনা এই প্রশ্নও রয়েছে। সার্জিস আলম বলেছেন এই জিনিসটা ভিকটিম ব্লেমিং, ওখানে গিয়ে আমরা ভিকটিম হলাম, সশস্ত্র সন্ত্রাসীরা আমাদের উপর হামলা করলো, তাহলে আমরা কি গোপালগঞ্জকে সশস্ত্র সন্ত্রাসীর আশ্রয়স্থল হিসেবে রেখে দেব? ওখানে কি দল হিসেবে আমাদের সমাবেশ করার অধিকার থাকবে না? তিনি এও বলেছেন এই ঘটনার দায় প্রশাসনকে নিতে হবে, অর্থাৎ তিনিও প্রশাসনকে এর দায় নিতে বলছেন। সব মিলিয়ে
যে ঘটনাগুলো হলো বিশ্লেষকরা বলছেন, শিক্ষকরা যেটা বলছেন, সেই আলোকে বিবিসি যেটা তুলে আনার চেষ্টা করেছে সেটা হচ্ছে যে এই সাংঘর্ষিক ঘটনাটা এড়ানো যেত যদি এনসিপি সাধারণ পদযাত্রার যে কর্মসূচি সারা দেশে করছে, আগের 15 দিন যে কর্মসূচি করেছে, সেই 15 দিন একটা জেলায় নিজেদের মধ্যে গ্যাঞ্জামের কারণে নাহিদ ইসলাম সেখান থেকে পালিয়ে চলে আসতে বাধ্য হয়েছেন, সেটা ছাড়া কোনো বিশৃঙ্খল ঘটনা ঘটেনি, অন্যের দ্বারা আক্রান্ত হওয়ার কোনো ঘটনা ঘটেনি। গোপালগঞ্জেও সেটা ঘটতো না যদি না এই ধরনের উস্কানির কার্যক্রম হতো। আবার অনেকে বলেন যে সেখানে জামাত সমাবেশ করেছে, বিএনপি সমাবেশ করেছে, কাউন্সিল করেছে, মিছিল করেছে, শোডাউন করেছে, কোথাও তো কোনো সংঘর্ষের ঘটনা ঘটেনি, কিন্তু এনসিপির সঙ্গে সেটা কেন ঘটলো? তার কারণ হিসেবে দুটো ব্যাপার উল্লেখ করার চেষ্টা করেন অনেক বিশ্লেষক। একটা হচ্ছে যে তাদের এই উস্কানি, তাদের মুরব্বীদের নানা রকমের উস্কানি, এবং বঙ্গবন্ধুর 32 নম্বর বাড়ি ভাঙার সঙ্গে এনসিপির সরাসরি কানেকশন, এটা গোপালগঞ্জবাসী মনে রেখেছে। গোপালগঞ্জবাসী সেই সময় তাদেরকে বলতেও শোনা গেছে যে বঙ্গবন্ধুর 32-এর বাড়ি ভাঙার সময় তো আমরা কিছু করতে পারিনি। গোপালগঞ্জে যখন বিভিন্নভাবে ফেসবুকে উস্কানি দেওয়া হচ্ছিল যে এবার টুঙ্গিপাড়া গুড়িয়ে দিতে হবে, টুঙ্গিপাড়ায় বুলডোজার চলবে, তখন তাদের মধ্যে থেকে আমরা বিভিন্ন সুর শুনেছি যে এবার টুঙ্গিপাড়ায় আসো তোমরা। সেরকম সেই কারণও হতে পারে যে এনসিপির উপরে সেই রাগ তারা পুষে রেখেছিল, সেই কারণে তারা আক্রমণের ঘটনাটা ঘটিয়েছে। কিন্তু আক্রমণ যে করতে পারলো সেই সময় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কোথায় ছিল সেটাও একটা প্রশ্ন। সেই সময় যদি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সজাগ থাকতো, এবং শোনা যাচ্ছে যে প্রশাসন নাকি আগে থেকে এরকম হামলা হবে, গোয়েন্দা রিপোর্ট নাকি এরকম ছিল না, গোয়েন্দা রিপোর্টে এরকম কোনো তথ্য ছিল না যে এরকম হামলা হবে, যে কারণে প্রশাসন এক ধরনের ব্যর্থ হয়েছে। তো এর দায়িত্ব সরকারকে নিতে হবে, প্রশাসনকে নিতে হবে, উস্কানির জন্য এনসিপিকে দায় নিতে হবে, আবার হামলার জন্য আওয়ামী লীগকেও দায় নিতে হবে। আওয়ামী লীগ তো আর এই দায় এড়াতে পারে না, কারণ তারা হামলা করেছে। সব মিলিয়ে আমার মনে হয় যে ঘটনাটা যেটা ঘটেছে তার বেশিরভাগ দায় এনসিপিকেই নিতে হবে। তাদের রাজনীতিতে পরিশুদ্ধ অবস্থান আনতে হবে, অন্যকে ধ্বংস করে দেয়া, অন্যের কবর রচনা করতে চাওয়া, এই অগণতান্ত্রিক ভাষাগুলো, হিংসাত্মক ভাষাগুলো পরিত্যাগ করতে হবে। সুস্থ রাজনীতির চর্চা করতে হলে, গণতান্ত্রিক পরিবেশের প্রত্যাশা করতে হলে সবার অংশগ্রহণ মেনে নিতে হবে, এবং আওয়ামী লীগকে একেবারে নিশ্চিহ্ন করে দেওয়া এই তত্ত্ব থেকে ফিরে আসতে হবে। আওয়ামী লীগ সরকারের যারা অপরাধী, যারা দোষ করেছেন, যারা অন্যায় করেছেন, দুর্নীতি করেছেন, তাদের বিচার প্রক্রিয়া এক কথা, আর পুরো আওয়ামী লীগকে, আওয়ামী লীগের কোটি কোটি মানুষকে অপরাধী বলে তাদেরকে একেবারে কবর রচনা করতে চাওয়া, এই দুটো কখনো এক হতে পারে না। এই দুটো তত্ত্ব এক জায়গায় মেশানো যায় না, এটা ভুল রাজনীতি। এই ভুল রাজনীতির কথাই বলছেন বিশ্লেষকরা। অর্থাৎ এনসিপি কি তাহলে ভুল পথে রয়েছে? তাদেরকে গাইড করতে পারছে না সরকার কিংবা মুরব্বীরা? সেই প্রশ্ন কিন্তু সামনে আসছে। দর্শক, আপনার কি মনে হয়? আপনার মতামত জানিয়ে লিখতে পারেন আমাদের।